আমরা প্রায় সময় বলি যে ক্ষমতা তো বিএনপি, আওয়ামী লীগ, জামাতের মধ্যে সীমাবদ্ধ, নতুন রাজনীতির তো কোনো সম্ভাবনা নাই। এই নতুন রাজনীতির সম্ভাবনার ফিকে হওয়ার পিছনে অনেকে নুরুল হক নূরকে, গণ অধিকার পরিষদ এবং আজকের এনসিপিকে দায়ী করেন যে তারা নতুন রাজনীতির অভ্যুদয় ঘটিয়েছে, কিন্তু তাদের মাধ্যমে তো আমরা আশা দিক পাই নাই, হতাশার দিক পেয়েছি। কেউ কে চিন্তা করেছেন যে এই নতুনদের, তরুণদের হাত ধরেও কেন পুরাতন রাজনীতির অভ্যুত্থান ঘটলো, অভ্যুদয় ঘটলো? কেন সার্জিস আলমদেরকে মোটর বাইক শোভাযাত্রা নিয়ে যেতে হয় পুরানো রাজনীতির ফরম্যাটে? কেন সচিবালয়ে ঘুরে ঘুরে তাদেরকে তদবিরের পিছনে দৌড়াতে হয় পুরানো রাজনীতির ফরম্যাটে? আমরা তো সমালোচনার দৃষ্টিতে করছি, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে সার্জিস আলম যদি একটা রিক্সায় করে এলাকায় যাইতো, তাহলে পুরান লোকেরা কইতো ওই যেগুলোর কোনো বেল নাই, এখনই এদেরকে মানুষ চিনে না, রিক্সা নিয়ে নিয়ে ঘুরে, এদের আর রাজনীতি কি? এক একজন একমত হয়ে গেলে মনে করছেন যে এটা ওনার পরাজয়, মেনে নিলেই মনে করছেন যে উনি মনে হয় কোনো না কোনো কারণে তার পয়েন্ট কমে যাচ্ছে। আমরা বারবার বলেছি এমন একটা জটিল পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, এখানে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। আপনারা দেখেছেন যে শেখ হাসিনা পতনের জন্য আমরা সর্বসম্মত একটা আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম, রাজনৈতিক দলগুলো সেরকম সর্বসম্মত আন্দোলন গড়ে তুলতে আমরা পারি নাই। এই মিলনায়তনে বসে বিএনপির নেতাদের সামনে বসে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে আমরা 6 মাসের জন্য সকল দলের রাজনৈতিক স্লোগান বাদ দিয়ে আমরা কিছু কমন স্লোগানে ঐক্যবদ্ধ হতে পারি কিনা, যে আমাদের দলগুলোতে নিষেধাজ্ঞা দেওয়া হবে যে কোনো দলীয় স্লোগান দিব না, আমরা শুধু জাতীয় স্বার্থে জাতীয় ঐক্যের কিছু স্লোগান নির্ধারণ করব, সেগুলো নিয়েই আমরা আগামী দিনে রাজনীতিটা করব। কিন্তু আমরা যেহেতু নবীন দল, আমাদের সেই কথাগুলোকে সেদিন অত গুরুত্বপূর্ণ মনে করা হয় নাই। কিন্তু দেখেন, গণ অভ্যুত্থানের কিন্তু কোনো দলীয় স্লোগান ছিল না। গণ অভ্যুত্থানের স্লোগান হয়েছিল কোটানা মেধা, মেধা মেধা। গণ অভ্যুত্থানের স্লোগান ছিল ঢাকা না দিল্লি, ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা। গণ অভ্যুত্থানের স্লোগান ছিল লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। এখানে কোনো ব্যক্তিকেন্দ্রিক, কোনো দল কেন্দ্রিক, কোনো মতাদর্শ কেন্দ্রিক কোনো স্লোগান ছিল না। আমি কি ভুল বলছি বলেন? তাহলে যখন আমরা সবাই একই স্লোগানে রাজপথে নেমেছি, মনের অজান্তেই আমাদের মিছিল এক বিন্দুতে মিলিত হয়েছে। মনের অজান্তেই বিএনপির রক্ত, জামাতের রক্ত, নাগরিক ঐক্যের রক্ত, গণতন্ত্র মঞ্চের রক্ত, এবি পার্টির রক্ত, তখন তো এনসিপি ছিল না, আমাদের সকল রক্তর ধারা মিশে যেই জায়গায় মিলিত হয়েছে সেটা হচ্ছে সাধারণ ছাত্র জনতার ঐক্য। আমরাই রচনা করেছি এটা, না আমরাই আজকে ভুলে যাচ্ছি। তো দুর্ভাগ্য, আমাদের দেশে নির্বাচন বলতে বলা হয় যে ক্ষমতার পরিবর্তন। আমরা তো দেখছি ক্ষমতার একটা পরিবর্তন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়ে গেছে। শেখ হাসিনার যে একচ্ছত্র একদলীয় স্বৈরতান্ত্রিক ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছিল, সেটা বদলে গিয়ে এটা এখন ছাত্র জনতার ক্ষমতায় পর্যবসিত হয়েছে। এই সরকারের যে স্বরূপ আপনারা দেখবেন, এই সরকার অনেক দুর্বল সরকার, আমরা বারবার বলেছি, কিন্তু এই সরকারের একটা স্বরূপ আমরা দেখছি। এখানে বিএনপিও যথেষ্ট ক্ষমতাবান, এখানে এনসিপিও যথেষ্ট ক্ষমতাবান, জামাতও যথেষ্ট ক্ষমতাবান, এবং আমরা যারা আজকে এই অভ্যুত্থানের শক্তি, আমরা যত কথা বলছি সেই কথাগুলো আজকে জাতীয়ভাবে নানাভাবে প্রচারিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে, গুরুত্ব পাচ্ছে। তার মানে একটা সর্বাত্মকভাবে একটা বিভক্তের মধ্য দিয়ে একটা ক্ষমতা এখানে জারি হয়েছে। কিন্তু এখন নির্বাচনের মাধ্যমে এই ক্ষমতা কি এক দলের কাছে যাবে, বিশেষ কোনো গোষ্ঠীর কাছে যাবে? না, আমরা যে সবাই মিলে যে ক্ষমতার অংশীদার হয়েছি, একটা জাতীয় ঐক্যমত্য কমিশন করেছি, সেখানে সবাই সবার মতামত তুলে ধরেছি, তার ভিত্তিতে একটা রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখেছি, সেটা বাস্তবায়ন হবে। আমি আশঙ্কা করছি নির্বাচনকে যেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যে আসেন জোট করি, আসেন অমুকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন, অনেকে আদর্শ বিসর্জন দিয়ে হলো ক্ষমতা যাওয়ার জন্য নানা রকমের হিসাব নিকাশ করছে। পরিষ্কার এখানে একটা ক্ষমতায় গিয়ে একচ্ছত্র ক্ষমতা অধিকারের নির্বাচনে এটাকে পরিণত করার চেষ্টা করা হচ্ছে।
সেরকম প্রেক্ষাপটে আমি আজকে এখান থেকে স্পষ্ট করে বলতে চাই, আগামী দিনের নির্বাচন কি শুধু এমপি হওয়ার নির্বাচন? আমি নাসিরউদ্দিন পাটোয়ারির এই কথার সাথে একমত যে আমরা কি এমপি হওয়ার নির্বাচন করব, ক্ষমতা অর্জনের নির্বাচন করব, নাকি বাংলাদেশকে নতুন একটা দিশা দেওয়ার নির্বাচন হবে আগামীর নির্বাচন? আমরা প্রায় সময় বলি যে ক্ষমতা তো বিএনপি, আওয়ামী লীগ, জামাতের মধ্যে সীমাবদ্ধ, নতুন রাজনীতির তো কোনো সম্ভাবনা নাই। এই নতুন রাজনীতির সম্ভাবনার ফিকে হওয়ার পিছনে অনেকে নুরুল হক নূরকে বা আমাদের গণ অধিকার পরিষদ এবং আজকের এনসিপিকে দায়ী করেন যে তারা নতুন রাজনীতির অভ্যুদয় ঘটিয়েছে, কিন্তু তাদের মাধ্যমে তো আমরা আশা দিক পাই নাই, হতাশার দিক পেয়েছি। কেউ কে চিন্তা করেছেন যে এই নতুনদের, তরুণদের হাত ধরেও কেন পুরাতন রাজনীতির অভ্যুত্থান ঘটলো, অভ্যুদয় ঘটলো? কেন সার্জিস আলমদেরকে মোটর বাইক শোভাযাত্রা নিয়ে যেতে হয় পুরানো রাজনীতির ফরম্যাটে? কেন সচিবালয়ে ঘুরে ঘুরে তাদেরকে তদবিরের পিছনে দৌড়াতে হয় পুরানো রাজনীতির ফরম্যাটে? আমরা তো সমালোচনার দৃষ্টিতে করছি, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে সার্জিস আলম যদি একটা রিক্সায় করে এলাকায় যাইতো, তাহলে পুরানো লোকেরা কইতো ওই যেগুলোর কোনো বেল নাই, এখনই এদেরকে মানুষ চিনে না, রিক্সা নিয়ে নিয়ে ঘুরে, এদের আর রাজনীতি কি? বলেন, এরকম বলতো না? তাহলে এটা তো একটা সংকট। আপনি কি নতুন একটা ট্রেন্ড সেট করবেন, নাকি পুরাতনদের সাথে প্রতিযোগিতা দিয়ে ওদেরকে হারাবেন? আমরা তরুণরা এখনো সে পরিমাণ সক্ষমতা বৈষয়িক সার্বিকভাবে অর্জন করি নাই যেই শক্তি দিয়ে আমরা জামাত, বিএনপি সম্পূর্ণ বড় দলগুলোকে আমরা মোকাবেলা করব। সুতরাং আমরা যদি বলি নতুন রাজনীতির প্রতি মানুষের আগ্রহ নাই, পুরাতন রাজনীতির প্রতিও তো আগ্রহ নাই। আপনি দেখেন পুরাতন রাজনৈতিক কোন দলের প্রতি মানুষের আগ্রহ আছে, কোন রাজনৈতিক দলের প্রতি একটা সাধারণ মানুষের আস্থা আছে? বিএনপির লোকদের আস্থা বিএনপির প্রতি, জামাতের আস্থা জামাতের প্রতি, আওয়ামী লীগের আস্থা আওয়ামী লীগের প্রতি। এর বাইরে একটা সাধারণ মানুষ দেখাতে পারবেন? যার কারণে প্রত্যেকটা জরিপে বলছে যে 50 থেকে 50 ঊর্ধ্ব মানুষ বলছে তারা এখনো সিদ্ধান্ত নিতে পারছে না। তাহলে নতুন রাজনীতির কথা আমরা যারা বলছি, আমাদের যার যতটুকু শক্তি আছে সবাই মিলে যদি একটা ঐক্যবদ্ধ শক্তি হতে পারতাম, তাহলেই তো বাংলাদেশের মানুষ নতুন রাজনীতিকে আঁকড়ে ধরতে শিখত। আমরা কি নতুন কোনো প্রপোজাল একা একা না করে সবাই মিলে করলে তাহলে তো মানুষ বুঝতো যে নতুন রাজনীতির একটা ধারা শুরু হয়েছে। সেদিন আমরা একটা আলোচনায় আমাদের একজন সিনিয়র পলিটিশিয়ান জুনিয়রদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছিলেন। সেখানে একজন সাংবাদিক ছিলেন, তিনি সিনিয়র রাজনীতিবিদকে জিজ্ঞেস করলেন, নতুনদেরকে আপনি এত পরামর্শ দিচ্ছেন, আপনি তো বহু পুরানো দল করছেন, তা আপনার দলের এত তরক্কি হইল না কেন? ওদের এত তরক্কি চাইতেছেন আপনি, ওদেরকে যে পরামর্শ দিচ্ছেন এগুলো আপনি বাস্তবায়ন করলেন না কেন? প্রশ্নটা আমার কাছেও যৌক্তিক মনে হয়েছে, কারণ ওদের তুলনায় আমরাও তো কিছুটা হলো প্রবীণ রাজনীতি, কিছুটা হলো বয়স্ক রাজনীতি করেছি। ওদেরকে যত পরামর্শ দিচ্ছি, বুদ্ধি দিচ্ছি, বুদ্ধি ভাই নিজে কাজে লাগাইলে তো আমার দল এতদিনে বাংলাদেশের পপুলার দল হয়ে যেতে পারত। সুতরাং অপরকে পরামর্শ, অপরের দোষ ধরা, অপরের কাছে প্রত্যাশা না করে নিজেদের কাছে প্রত্যাশার ক্ষেত্র তৈরি করুন। আমি তো এখনো মনে করি নাগরিক একটা নতুন রাজনৈতিক উত্থান ঘটিয়েছে বাংলাদেশে। মাহমুদুর রহমান মান্না আর কিছু না হোক, এখন পর্যন্ত উনাকে নিয়ে বড় ধরনের কোনো বিতর্ক সমাজে প্রচলিত নাই। এটা তো অন্তত একটা অ্যাচিভমেন্ট। জোনায়েদ সাকি, সাইফুল হক, আমাদের রাষ্ট্র সংস্কারের কাইয়ুম ভাই, এখানে যারা আছেন স্বপন ভাই সহ সবাই করে, এদের একটাই সমালোচনা, কয়টা লোক আছে আপনাদের? এদের একটাই সমালোচনা, কত ভোট পান আপনারা? আর কোন সমালোচনা কি আছে? হ্যাঁ, আরেকটা সমালোচনা আছে, যে আপনারা যেগুলো বলেন এগুলো তো মানুষ বুঝে না। মানুষ বুঝে কি? গ্রামে গেলে জিজ্ঞেস করে, ভাই আমার মেয়ের বিয়ে একটু কিছু টাকা পয়সা দেওয়া যায় কিনা। মানুষ বুঝে আমাদের মসজিদে যদি একটু ফ্যান লাগাই দেওয়া যায় তো 50,000 টাকা দিলে, অনুদান দিলে। কারণ মাহমুদুর রহমান মান্না তো 50,000 টাকা দিতে পারে না। জোনায়েদ সাকি তো মসজিদেই যায় না, দিবে কোত্থেকে? যায়? আচ্ছা, যায়। ইদানিং উনি যাচ্ছেন। তো আমি যেটা বলছি, এই
রাজনীতিকে যদি আপনি মনে করেন, যেটা এখানে তাসনিম যারা আছেন, এখানে খালেদ সাইফুল্লাহ আছেন, এখানে অগ্নিঝরা নাসিরউদ্দিন পাটোয়ারি আছেন, তাকে মানা করছিলাম আজকে একটু বোম টম কম ফাটাইও, সেটাকে আরো বেশি ফাটাইছে আজকে। আমি যেটা বলছি যে এই মসজিদের দান করে, এই বিধবা মহিলাদেরকে দান করে আওয়ামী লীগ বিএনপির সাথে প্রতিযোগিতা করে আপনি রাজনীতিতে দাঁড়াইতে পারবেন? তাহলে তো মাহমুদুর রহমান মান্না যে গার্মেন্টসের মালিক হয়েছিলেন সেই লাইনেই উনি থাকতেন, সব ছেড়ে রাজনীতির একচ্ছত্রভাবে নিজেকে করতে পারতেন না। সুতরাং নতুন পথ খুঁজতে হবে। পুরাতনদের সাথে পুরানো পথে মোকাবেলা নয়, পুরাতনদের সাথে নতুন রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। এবি পার্টির সেই শক্তি নাই এককভাবে মোকাবেলা করার, এটা সত্য। নাগরিক ঐক্যের একক শক্তি নাই সেটা মোকাবেলা করার, এটা সত্য, মানতে হবে। গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমাদের অনেকেরই সেই শক্তি নাই। কিন্তু আমরা যদি সমবেত হই, একতাবদ্ধ হই, একসাথে হই, বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে নতুন পথযাত্রা আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। সেই করতে পারবেন কিনা, সেটা করবেন কিনা, সেই সাহস রাখেন কিনা, সেই স্বপ্ন দেখেন কিনা, সেই প্রশ্ন হচ্ছে আজকের সমাবেশ। আমি সিনিয়র নেতাদেরকে বলবো, আমাদের যারা আমাদেরকে এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে বলবো যে আসেন, পুরাতন রাজনীতির সমালোচনা করা খুব সহজ, বিএনপি জামাতের রাজনীতির সমালোচনা করা সহজ, নিজেদের রাজনীতি দাঁড় করানো অনেক কঠিন। আমরা যদি নিজেদের রাজনীতি দাঁড় করিয়ে আগামী দিনের নির্বাচনে মানুষের সামনে বলতে পারি যে আমাদের রাজনীতির বিবেচ্য বিষয় দুটো, আপনার কি পুরান পথে হাঁটবেন না নতুন পথে? আপনার কি রাষ্ট্র সংস্কারের পথে হাঁটবেন না ক্ষমতার ভাগাভাগি আর জোট করে ক্ষমতায় গিয়ে এককভাবে সচিবালয়, এককভাবে পত্রপত্রিকা, মিডিয়া, এককভাবে সেই দলাদলির রাজনীতিতে আবার থাকবেন? এই প্রশ্ন তুলেই আগামীর নির্বাচনকে মোকাবেলা করতে হবে। সেই আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।